আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম সংবাদ সংক্ষেপে। প্রথমেই এখনকার প্রধান খবরগুলোর শিরোনাম। ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশে যাচ্ছে কারা, চিহ্নিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দখল নয়, দলিলই হবে জমির মালিকানা, সংসদে বিল। এনআইডি ইসি থেকে স্বরাষ্ট্রে নিতে সংসদে অপর আরেকটি বিল। ডক্টর ইউনূসের পক্ষে চিঠি, দেশের বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ, বলছে ঢাবি শিক্ষক সমিতি। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স, প্রতি ডলারে প্রবাসীরা পাবেন ১১২.24 টাকা। G20 শীর্ষ সম্মেলন, বাংলাদেশের গুরুত্ব তুলে ধরবে ভারত। ২০২৪ সালে এসএসসি পূর্ণাঙ্গ সিলেবাসে, এইচএসসিতে সংক্ষিপ্ত। ১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। শিগগিরই শস্য চুক্তিতে ফিরতে পারে রাশিয়া, জানালেন এরদোয়ান। সুইডেনে কোরআন পোড়ানো নিয়ে সহিংস বিক্ষোভের ঘটনায় গ্রেফতার ৩। নেপালকে উড়িয়ে সুপার 4-এ ভারত। বাংলাদেশের সঙ্গী হতে আফগানিস্তান, শ্রীলঙ্কার বাঁচা মরার লড়াই আজ। এশিয়া কাপ ও নিউজিল্যান্ড সিরিজে ভালো খেললে বিশ্বকাপের সুযোগ, জানালেন পাপন। এবার বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশে চাকরি করতে যাওয়া এবং তাদের সহায়তাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সোমবার নিজ কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, এখানে অনেকে ভুয়া সার্টিফিকেট নিয়ে বিভিন্ন চাকরির জন্য বিদেশে যাচ্ছেন। এমনকি চিকিৎসক ও প্রকৌশলীর জাল সনদও এসব কাজে ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, তারা কিভাবে এই জাল সার্টিফিকেট পায়, কিভাবে তারা জাল সার্টিফিকেট নিয়ে যায় এবং কারা তাদের সহায়তা করে, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে তা চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। দখলে থাকলেই মালিক নয়, থাকতে হবে দলিলসহ জমির প্রয়োজনীয় দস্তাবেজ, এমন বিধান করতে সোমবার জাতীয় সংসদে বিল তোলা হয়েছে। এদিন সংসদের বৈঠকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৩ উত্থাপন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। অন্যের জমি নিজের দখলে রাখা, ভুয়া বা মিথ্যা দলিল তৈরি এবং নিজ মালিকানার বাইরে অন্য কোনো জমির অংশবিশেষ উল্লেখ করে দলিল হস্তান্তরে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে এই নতুন আইনটি করা হচ্ছে। পরে বিলটি পরীক্ষা করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। জাতীয় পরিচয়পত্র এনআইডি নিবন্ধন নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে সংসদে বিল উত্থাপন করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জাতীয় পরিচয় নিবন্ধন বিল ২০২৩ নামের বিলটি সংসদে উত্থাপন করেন। ২০১০ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিত করে নতুন এই আইন করা হচ্ছে। এই আইনের মাধ্যমে জন্মের পর থেকে একজন নাগরিক জাতীয় পরিচয়পত্র পাবেন। বিদ্যমান ব্যবস্থায় এনআইডি দিয়ে থাকে নির্বাচন কমিশন। নতুন আইনটি কার্যকর হলে ইসি সেই ক্ষমতা হারাবে। এটি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অধীনে একটি নিবন্ধকের আওতায় যাবে। বিলে বলা হয়েছে, বিদ্যমান আইনটি রহিত হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের কাছে রক্ষিত এবং নির্বাচন কমিশন সংগৃহীত জাতীয় পরিচয় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব তথ্য উপাত্ত নিবন্ধকের কাছে হস্তান্তরিত হবে। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বিশ্ব নেতাদের চিঠিকে বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রতিবাদ জানিয়েছে। সোমবার বেলা 11:30টায় অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি করেন। ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, প্রতিটি সমাজে কিছু মানুষ থাকেন যারা নীতিজ্ঞান বিবর্জিত এবং তারা অনেক সময় নানাভাবে প্রলোভনের মুখে পড়ে অন্যায়ের পক্ষে অবস্থান নেয়। আমার ধারণা, ডক্টর ইউনূসের পক্ষে বিবৃতিদাতারা হলেন এমন নীতিজ্ঞান বিবর্জিত কিছু মানুষ। তাদের হয়তোবা কোনো গোষ্ঠী, কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি অর্থের বিনিময়ে নিয়োগ করেছেন। এ কারণেই তারা দুর্নীতি ও অন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠানো রেমিট্যান্সের প্রতি ডলারের বিপরীতে প্রবাসীরা প্রণোদনা সহ সর্বোচ্চ ১১২.24 টাকা পাবেন। এর মধ্যে ব্যাংক থেকে পাবেন ১০৯ টাকা ৫০ পয়সা আর সরকার থেকে প্রণোদনা ২.৫% হিসাবে পাবেন ২ টাকা ৭৪ পয়সা। রোববার থেকে যেসব রেমিট্যান্সের ডলার ব্যাংকিং চ্যানেলে বা এক্সচেঞ্জ হাউসে জমা হবে, সেগুলোর বিপরীতে ওই হারে টাকা পাওয়া যাবে।
ডলারের দাম বাড়ানোর কারণে প্রবাসীরাও রেমিটেন্সের বিপরীতে বাড়তি অর্থ পাচ্ছেন। সূত্র জানায়, আগে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে পাঠানো প্রতি ডলারে প্রণোদনা সহ পেতেন 111 টাকা 72 পয়সা। এর মধ্যে প্রতি ডলারে পেতেন 109 টাকা ও প্রণোদনা হিসেবে পেতেন 2 টাকা 72 পয়সা। সব মিলে এখন প্রতি ডলারে 52 পয়সা বেশি পাবেন। আসন্ন G20 শীর্ষ সম্মেলনে বিশ্বের কাছে বাংলাদেশের গুরুত্ব তুলে ধরবে ভারত। সম্মেলনে বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে এই গুরুত্ব এরই মধ্যে প্রকাশ পেয়েছে। বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতিগুলোর জোট G20 এর সদস্য নয় বাংলাদেশ। জোটের বর্তমান সভাপতি ভারত 9টি দেশকে বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। দক্ষিণ এশিয়া থেকে একমাত্র বাংলাদেশ আমন্ত্রণ পেয়েছে। শুধু শীর্ষ সম্মেলন নয়, ভারত তার G20 এর সভাপতিত্বের বছরব্যাপী কর্মকাণ্ডে বাংলাদেশকে সঙ্গে রেখেছে। বৈঠকগুলোতেও বাংলাদেশ অংশ নিয়েছে। নয়াদিল্লি থেকে পাওয়া খবরে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনি ও রবিবার G20 শীর্ষ সম্মেলনে বক্তব্য দেবেন। তিনি G20 শীর্ষ সম্মেলন সম্পর্কিত সব অনুষ্ঠানে অংশ নেবেন। এটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এবং এর প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিশ্বনেতা হিসেবে নিজেকে তুলে ধরার উপযুক্ত মঞ্চ। আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর জুনের দ্বিতীয় সপ্তাহে সংক্ষিপ্ত সিলেবাসে আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে। সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমারের সরকারের সই করা চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত 17 আগস্ট রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি জানিয়েছিলেন, আগামী বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলে নেওয়ার চেষ্টা করা হবে। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় G20 সম্মেলন শেষে বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। সোমবার ঢাকার ফ্রান্স দূতাবাসের এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ভারতের দিল্লিতে যাবেন আগামী 9 সেপ্টেম্বর। সেখান থেকে দ্বিপক্ষীয় সফরে 10 সেপ্টেম্বর ঢাকায় আসবেন তিনি। ঢাকায় অবস্থানের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পাশাপাশি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। 11 সেপ্টেম্বর তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। এর আগে সবশেষ 1990 সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা বাংলাদেশ সফর করেছিলেন। এরপর দেশটির আর কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে আসেননি। ফলে 1990 সালের পর এটা বাংলাদেশে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের সফর হতে যাচ্ছে। কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তিতে শিগগিরই রাশিয়ার ফিরে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর এই কথা বলেন তিনি। জাতিসংঘ বলছে, চুক্তিতে রাশিয়া ফিরলে ইউক্রেনীয় শস্য বাজারে আনার মাধ্যমে বিশ্বে খাদ্য সংকটের তীব্রতা কমানো সম্ভব হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। জুলাই মাসে কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে রাশিয়া। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর গত বছর মস্কোকে এই চুক্তিতে রাজি করানোর ক্ষেত্রে এরদোয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবারও তুর্কি প্রেসিডেন্ট ও জাতিসংঘ পুতিনকে চুক্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। সুইডেনে আবারও পবিত্র কোরআন পোড়ানোর পর সহিংস বিক্ষোভের ঘটনায় 3 জনকে গ্রেফতার ও 10 জনকে জিম্মায় নিয়েছে স্থানীয় পুলিশ। রোববার ইরাকি ইসলাম বিরোধী অ্যাক্টিভিস্ট সালওয়ান মমিকা তৃতীয়বারের মতো মুসলিমদের পবিত্র গ্রন্থের একটি কপিতে আগুন ধরিয়ে দেন। এরপরই অস্থিরতা ছড়িয়ে পড়ে। এর আগেও এমন জঘন্য কাজ করেছেন সালওয়ান। স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার বিকেলে মমিকা মালমো শহরের প্রধান চত্বর ভার্ন হেমস্টর গেটে কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেন। সে সময় কোরআন অবমাননার প্রতিবাদে শতাধিক লোক জড়ো হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা কোরআন পোড়ানো বন্ধের চেষ্টা করলে তাদের ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেপালকে 10 উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার 4-এ উঠেছে ভারত। বৃষ্টির কারণে ভারত পাকিস্তান মহারণ ভেস্তে গিয়েছিল। নেপালের বিপক্ষেও সেই আশঙ্কা ছিল। কাট অফ সময়ের 5 মিনিট আগে খেলা শুরু করেন আম্পায়াররা। প্রথমে ভারতের সামনে টার্গেট ছিল 50 ওভারে 231 রান। পরে বৃষ্টির কারণে লক্ষ্য কমে দাঁড়ায় 23 ওভারে 145 রান। আরামসে সেই রান তুলে ফেলেন রোহিত শর্মারা।
ফলে 3 পয়েন্ট নিয়ে গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার 4-এ গেল ভারত। এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে জায়গা করেছে পাকিস্তান, আর পাকিস্তানের পরে এবার ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল নেপাল। এশিয়া কাপে বাংলাদেশের দাপুটে জয়ে বিপদে পড়ে গেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আজ মঙ্গলবার বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা। দুই দলের জন্যই প্রায় একই সমীকরণ, হারলেই বাদ পড়তে হবে, আর জিতলেই সুপার 4 নিশ্চিত করবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। অপরদিকে বড় ব্যবধানে ম্যাচ জিতলেই সুপার 4-এ খেলার সুযোগ পাবে আফগানিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 3টা 30 মিনিটে। পাকিস্তান ও শ্রীলঙ্কার মাঠে হচ্ছে এশিয়া কাপ। এশিয়া কাপ শেষে 5 অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এশিয়া কাপের পর ঘরের মাঠে হবে নিউজিল্যান্ড সিরিজ। 3 ম্যাচের ওই ওয়ানডে সিরিজ শেষে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ, এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেন পাপন। সোমবার সংবাদ মাধ্যমকে পাপন বলেন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার শেষ তারিখ 27 সেপ্টেম্বর। তার আগে আমরা এশিয়া কাপ এবং নিউজিল্যান্ড সিরিজ দেখে যারা ভালো করবে তাদের বিশ্বকাপ দলে সুযোগ দেব। সংবাদ সংক্ষেপ এখন এইটুকুই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি অনুগ্রহ করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।